তো হ্যালো গাইস, আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে চেন চ্যাং সেই গেটটা ওপেন করে ফেলেছিল আর তার ফলে সে ফার্স্ট ট্রায়াল পাস করে নিয়েছিল। কিন্তু সেখানে যেই এল্ডার ছিল সে চ্যান চ্যাংকে একদমই পছন্দ করে না, কারণ তার তৈরি করা দরজা চ্যান চ্যাং এত সহজেই খুলে ফেলেছে। তবে সেখানে তার একটা নতুন বন্ধু হয়ে যায়, তার নাম ছিল ট্যাং 36। সে তার নামের সাথে 36 লাগানোর কারণ হলো এটা তার র্যাঙ্কিং। সে চ্যান চ্যাংকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে একসাথে কিছু খাবার খায় আর তারা দুজনেই নিজেদের সম্পর্কে কথা বলে। তো চ্যান চ্যাং তাকে বলে যে সে যখন ছোট ছিল তার বড় ভাই আর তার মাস্টার তাকে ঝর্ণার পানি থেকে তুলে এনে লালন পালন করেছে, কিন্তু একটা রোগের কারণে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তার আগেই সে তার ভাগ্য পরিবর্তন করতে চায় আর সে নিজেকে বাঁচিয়ে রাখতে একটা শেষ চেষ্টা করতেছিল। এই জন্যই সে এই হেভেনলি ডাও একাডেমিতে জয়েন করতে চায়, কিন্তু সেখানে যে হেভেনলি জেনারেল ছিল সে তাকে সেখান থেকে বের করে দিতে চাচ্ছিল, কারণ সে তার মেয়েকে চ্যান চ্যাং এর সাথে বিয়ে দিতে রাজি ছিল না। এই জন্যই সে চ্যান চ্যাং এর কাছ থেকে সেই ম্যারেজ কন্ট্রাক্ট ফিরিয়ে নিতে এসেছে। তো জেনারেল বলল, তুমি কি মনে করো ফিউচার হলিমাইডেন আজোরা ক্লাউড র্যাঙ্কিং ছেড়ে দিয়ে তোমার কাছে আসবে? তোমার মাথা কি ঘাস চড়াতে গেছে? কিন্তু চ্যান চ্যাং সাফ সাফ না করে দেয়, সে এই চিঠি জেনারেলকে দিবে না। এতে জেনারেল আরো বেশি রেগে যায় আর সে তার ঘোড়া দিয়ে চ্যান চ্যাং এর উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। এতে তার ঘোড়া আবারও রেগে গিয়ে এক জোরদার পাঞ্চ দেয়। এতে চ্যান চ্যাং এর মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। নিজেকে বাঁচাতে সে ঘোড়ার দিকে কিছু নিডলস ছুঁড়ে মারে। সেই নিডলস গুলো একদম সঠিক টার্গেটে গিয়ে লাগে। এতে সেই ঘোড়া পাগলের মতো লাফালাফি শুরু করে। এটা দেখে জেনারেল খুব দ্রুত সেই ঘোড়া থেকে নেমে পড়ে আর বলে, এরকম বাজে ট্রিক্স ব্যবহার করছো, লজ্জা লাগে না? তুমি একজন সাধারণ মানুষ, কোনো কাল্টিভেটর না, তারপরও তুমি আমার সাথে পাঙ্গা নিতে চাচ্ছ। জানো তো এর পরিণাম কি হতে পারে? এটা বলতে বলতে সে তার শট বের করে নেয় আর চ্যান চ্যাং এর উপর গ্র্যাভিটি প্রেসার দেয়। চ্যান চ্যাং সেই হালকা গ্র্যাভিটি প্রেসারে পুরো নুয়ে পড়ে, কিছু করতে পারে না। সে বলে, আমার শুধু একটাই শেষ ইচ্ছে, এই চিঠি আমি নিজের হাতে মিশরুকে দিতে চাই। এটা শুনে জেনারেল আরো বেশি রেগে যায়। সে তার শট বের করে আরো বেশি এনার্জি অ্যাটাক, একের পর এক পাওয়ারফুল অ্যাটাক সোজা চ্যান চ্যাং এর দিকে এগিয়ে আসতেছে। চ্যান চ্যাং মনে মনে বলে, 3000 স্ক্রলের মধ্যে প্রতিটা অ্যাটাক আর প্রতিটা ফরমেশন আছে। সে সেই অ্যাটাক কাউন্টার করতে দ্রুত তার সব নলেজ একত্রে করে। তার মাইন্ড স্পেসে 3000 স্ক্রল একসাথে সামনে চলে আসে। সে বলে, এই দুনিয়ায় যা কিছু এক্সিস্ট করে তা সলভ করার জন্য একটা না একটা মেথড আছেই। সে সেই মেথড গুলো থেকে একটা বেছে নেয় আর সেখানে হেভেনলি লাইটনিং অ্যাটাক করে। সেই লাইটনিং চারিদিকে পড়তে লাগে আর একের পর এক অ্যাটাক ধ্বংস করে দিতে লাগে। এই সব দেখে জেনারেল অবাক হয়ে বলে, এই ছেলেটা হেভেনলি লাইটনিং কিভাবে সামান করলো? এই হেভেনলি লাইটনিং আমার প্রতিটা অ্যাটাক ধ্বংস করে দিচ্ছে। কিন্তু তখনই দেখা যায় চ্যান চ্যাং তার আজুরা ড্রাগন শট বের করে আনে আর তার পেছনে একটা স্পিরিচুয়াল ড্রাগনও দেখা যায়। চোখের পলক ঝাপটাতেই সেটা সোজা জেনারেলের আর পার চলে যায়। তখন জেনারেল দেখতে পায় চ্যান চ্যাং তার একদম কাছাকাছি চলে এসেছে, কিন্তু চ্যান চ্যাং অ্যাটাক করার আগে জেনারেল একটা জোরদার পাঞ্চ মারে। এতে চ্যান চ্যাং এর শিডে একটু ক্র্যাক পড়ে যায় আর সে সিটকে দূরে গিয়ে একটা দেওয়ালে আছড়ে পড়ে। এইসব দেখে জেনারেল অবাক হয়ে বলে, এই ছেলেটার কাছে এই ছোট সর্ড আর শিড, তার ওপর থেকে আজুরা ড্রাগনের ওরা, এই ছেলে আমার জন্য ভবিষ্যতে অনেক বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। একে এখানেই শেষ করে দিতে হবে। এটা বলে সে তার শর্ট ফরমেশন দিয়ে একটা ব্লাড টেকনিক অ্যাক্টিভেট করে। তার এনার্জি আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ে আর দূর থেকেও সেই এনার্জি দেখা যাচ্ছিল। ট্যাং 36 দূর থেকে দেখে বলে, এটা তো জেনারেল শিজি, সে তার স্টেট ডোমেন অ্যাক্টিভেট করেছে। আর এইদিকে জেনারেল শিজি চ্যান চ্যাংকে বলে, আমার মেয়ের কাছে ট্রু ফিনিক্স ব্লাড লাইন আছে, সে এই দুনিয়াতে সবচেয়ে বিশেষ। এটা শুনে চ্যান চ্যাং বলে, তা আমি কি করব? তাহলে কি আমি এখন মরে যাব? এটা বলে সে তার শট বের করে আর বলে, এই দুনিয়ায় প্রতিটা মানুষ ইউনিক। আমি আগে এই ম্যারেজ কন্ট্রাক্ট ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার এই ফরমেশন ভাঙতে পারি আর তোমার এই স্টার ডোমেনও ভাঙতে পারি। তাই এখন আর আমি এখান থেকে পিছিয়ে যাব না। দুজনেই একে অপরের দিকে অ্যাটাক করার জন্য প্রস্তুত ছিল, কেউ পিছু হাঁটে না। কিন্তু জেনারেল অ্যাটাক করার আগে সেখানে একটা ছোট পালক এলো। একটা ফুল থেকে অনেকগুলো ছোট ছোট পাপড়ি ছড়িয়ে পড়ে আর প্রতিটা পাপড়ি থেকে ফুল বের হয়ে আসে আর সেগুলো পুরো ডোমেন ধ্বংস করে দেয়। সেখানে একটা মেয়েকে দেখা যায়, তার নাম হলো এল্ডার মুইউ। সে এসেই বলে, জেনারেল তোমার স্টার ডোমেন আগের মতোই অনেক সফট, আমি তো আমার পুরো অ্যাটাক করার আগেই এই ডোমেন ভেঙে গেল। তো ওই মেয়েটাকে দেখে জেনারেল বলে, মিস মুইউ, এটা আমার ফ্যামিলি ম্যাটার, আমি নিজে সলভ করতে চাই, প্লিজ এতে ইনভলভ হবেন না। মিস মুইউ বলে, তোমাদের যত পার্সোনাল ম্যাটার আছে তোমরা সব সলভ করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই ছেলের ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে চাই। ডিন এর জন্য একটা অর্ডার দিয়েছেন। এটা বলতে বলতে সে একটা স্ক্রল বের করে। সবাই সেই অর্ডারের সামনে মাথা নুইয়ে নেয়। সবাই শুনতে চাইলো ডিন
কি অর্ডার দিয়েছেন। সে পরে শোনায় ডিভাইন মাস্টার শিনিং স্টুডেন্ট চ্যানশেংকে তার প্যালেসে ডেকেছেন। আজ থেকে সে এই ক্যাপিটালেই থাকবে আর একাডেমির অংশ হবে। এটা জেনারেলকে চমকে দেয়। জেনারেল বলে এটা অসম্ভব, এই ছেলেটা ইউজলেস, হেভেনলি ডাও একাডেমি কিভাবে একে গ্রহণ করতে পারে। মিস মুইউ বলে জেনারেল তোমার ফ্যামিলি ম্যাটার তুমি পরে সলভ করো, এই ছেলেকে এখন তোমার স্পর্শ করা উচিত না। তুমি ডিভাইন মাস্টারকে ভালো করেই চিনো, তার অর্ডার না মানা মানে মৃত্যুকে ডেকে আনা। ট্যাং 36 চ্যানশেং এর কাছে এসে বলে তুমি সেই স্টার ডোমেন ভাঙলে কিভাবে। চ্যানশেং বলে এটা আসলে রাগের মাথায় করে ফেলেছি। তারপর সে সেখান থেকে চলে যেতে লাগে। তো ট্যাং 36 বলে তুমি কোথায় যাচ্ছ। দেখা গেল চ্যানশেং ট্যাং 36 কে একসাথে নিয়ে যায়। তো চ্যানশেং মনে মনে বলে এই ক্যাপিটাল সিটিতে আমার একটা নতুন বন্ধু হয়ে গেছে। জেনারেল সেখানে বসে থাকে, কিছুই করতে পারে না। এরপর সিন শিফট হয়। এর পরের সিনে দেখা যায় চ্যানশেং মিস মুইউকে বলে আপনার এই সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। মিস মুইউ বলে চিন্তা করো না, আজ থেকে আর কেউ তোমাকে বিরক্ত করবে না আর মারার চেষ্টাও করবে না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, তোমার সেই ম্যারেজ কন্ট্রাক্টের কথা কখনোই কাউকে বলবে না। আর শোনো, যদি তুমি আমাদের রুলস ভাঙো বা আমাদের কথা না মানো তাহলে ডিভাইন মাস্টার তোমাকে নিচের গ্রাউন্ডে পাঠিয়ে দিবেন। আর বিশ্বাস করো সেই জায়গাটা একদমই ভালো না। পরের সিনে দেখানো হয় যে ট্যাং 36 তাকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে একটা পুরনো বাড়ি আছে আর সেটা কয়েক বছর ধরে খালি পড়ে আছে। এমনকি রাস্তার কুকুররাও সেখানে এসে তাদের কাজ সেরে যেত। সেই জায়গা দেখে ট্যাং 36 বলে এবার বুঝতে পেরেছি ডিভাইন মাস্টার কেন এত সহজে তোমার জন্য রাজি হয়ে গেল আর হেভেনলি জেনারেলও তোমাকে ছেড়ে দিল। ডিভাইন মাস্টার তোমাকে কি মনে করেন তিনি তোমাকে এই জায়গায় রাখতে বলেছেন? একাডেমির কোন রেজিস্টার্ড ডিসাইপল এখানে থাকে না, এই জায়গাটা থাকার যোগ্যই না। মনে হচ্ছে এখানে শুধু তাদেরই রাখা হয় যাদের প্রিজনে পাঠাতে হবে। কিন্তু চ্যানশেং যেই পাতাগুলো সরায় সে দেখে আর বলে আরে এটা তো ন্যাশনাল একাডেমির ফাউন্ডিং একাডেমি, যেটা হেভেনের আন্ডারে আসে। এটার এই অবস্থা কিভাবে হলো? চ্যানশেং মনে মনে ভাবে আমি 30,000 স্ক্রল পড়েছি কিন্তু সেগুলোতে এই একাডেমির কোনো তথ্যই ছিল না। ট্যাং 36 বলে আজ থেকে অনেক বছর আগে একজন গ্রেট মাস্টার ছিলেন যিনি এল্ডার টিয়ানহির শাসনের সাথে একমত ছিলেন না। তার ফলে সেই গ্রেট মাস্টার তার পুরো একাডেমি সহ এল্ডার টিয়ানহির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তারপর দেখানো হয় সেই গ্রেট মাস্টার এল্ডার টিয়ানহির সামনে দাঁড়িয়ে বলতেছে আমি আমার ন্যাশনাল একাডেমির প্রতিনিধিত্ব করেছি আর আপনার রুলস নিয়ে আমি একদমই সন্তুষ্ট না। আমি চাই আপনি এখনই আমাদের দাবি মেনে নিন আর আপনি আপনার পজিশন থেকে রিজাইন করুন। সেই গ্রেড মাস্টারের কথা বাকি সব গ্রেড মাস্টারদের খুব খারাপ লাগে। তখন একজন পাওয়ারফুল অ্যাসেস্টর সেখানে অ্যাপেয়ার হয় আর সে সেখানে এসেই বলে শ্যাং তুমি তোমার সীমা ছাড়িয়ে গেছো, এবার সময় এসেছে তোমাকে পিছিয়ে দেওয়ার। এই কথা বলেই তিনি একটা বিশাল ফরমেশন দিয়ে এত পাওয়ারফুল অ্যাটাক করেন যে এই এনার্জির অ্যাটাক সবকিছু ডিস্ট্রয় করতে করতে এগিয়ে যায় আর সেই অ্যাটাক মাস্টারকেও হিট করে। এর ফলে সেই মাস্টার কোথায় যেন গায়েব হয়ে যায়, সেই সাথে পুরো বাড়িটাও দুই টুকরো হয়ে যায়। ট্যাং 36 বলে সেই অ্যাটাকের পর শুধু মাস্টার শ্যাংজুয়া গায়েব হননি বরং তার পুরো ন্যাশনাল একাডেমিও দুই ভাগে ভাগ হয়ে যায়। তারা দেখতে পায় সেই বিল্ডিং আজও ঠিক সেইভাবেই আছে। ট্যাং 36 বলে আমার কাছে তোমাকে বলার মতো অনেক কিছুই আছে কিন্তু সেটা পরেও বলা যাবে, এখন সবচেয়ে জরুরি কাজটা করতে হবে। ডিভাইন মাস্টার তোমাকে এখানে কেন পাঠালেন? তিনি নিজেই তো এই একাডেমি ডিস্ট্রয় করেছিলেন আর এমপ্রেসিয়ান হেও তো আছেন, তাদের অনেক বড় বড় ফ্যামিলির সাথে অ্যালায়েন্স আছে আর তাদের কেউই ন্যাশনাল একাডেমি পছন্দ করে না। মনে হচ্ছে ডিভাইন মাস্টার জেনে বুঝে ইচ্ছে করেই তোমাকে এখানে রাখতে চাচ্ছেন যাতে তুমি সব একাডেমির শত্রু হয়ে যাও। সবাই তোমাকে নিচু দেখাবে, বেইজ্জতি করবে। এইসব জানার পরও কি তুমি সত্যি এই প্যালেসে থাকতে চাইবে? চ্যানশেং বলে আমি যখন এখানে এসেই গেছি তখন এই জায়গাটাকে থাকার যোগ্য করে তুলবো। এটা অনেকটা আমার পুরনো সেনিয়ে থাকার জায়গার মতো। মাস্টার আমাকে বলেছিলেন যে কোড এক্সাম দেওয়ার পরেই আমি আমার ভাগ্য বদলাতে পারবো। আমাকে শুধু এই একাডেমির অংশ হয়ে থাকতে হবে, থাকার জায়গা যেখানেই হোক না কেন। ট্যাং 36 বলে তুমি এখনো কাল্টিভেশন শুরুই করনি আর এসব কথা বলতেছো? তো চ্যানশেং বলে আমি কাল্টিভেশন শুরু করিনি মানে এই না যে আমি কখনো কাল্টিভেশন করতে পারবো না। এই কথা শুনে ট্যাং 36 বলে এখানে যে ডিসাইপলরা কোড এক্সাম দিতে এসেছে তারা সবাই আলাদা আলাদা কন্টিনেন্ট থেকে এসেছে আর তারা সবাই জিনিয়াস। মাস্টার কি তোমাকে এই জায়গা দিলেন কারণ তুমি জন্মগত কোনো জিনিয়াস বা তোমার কোনো স্পেশাল অ্যাবিলিটি আছে? এরপর সে তার হাত ধরে মেরিডিয়ান্স চেক করে পালস দেখে আর জানতে পারে যে তার মেরিডিয়ান্স অনেক বেশি ফ্র্যাগমেন্টেড, মানে এই ছেলের বাঁচার জন্য মাত্র 3 মাস বাকি আছে। তারপর সে হয়তো বেঁচে নাও থাকতে পারে কারণ তার মেরিডিয়ান্স আগে থেকেই ড্যামেজ। সে চ্যানশ্যাংকে বলে এই অবস্থায় তুমি কি কাল্টিভেশন করবে? তো চ্যানশ্যাং বলে মাস্টার বলেছিলেন কাল্টিভেশনের জন্য এটুকু সময়ই যথেষ্ট আর আমার বডি নরমাল মানুষের থেকে আলাদা, কিন্তু তিনি এটাও বলেছিলেন যে ডাউরিয়ালাম পর্যন্ত
পর্যন্ত যেতে হলে আমাকে সিকোয়েন্স অনুযায়ী আমাকে ব্রেক থ্রু করতে হবে। আমি হয়তো দেরিতে শুরু করব, কিন্তু আমার কাল্টিভেশন সবার আগে শেষ হবে। দেখে নিও, আজ থেকে 3 মাস পর যখন কোড এক্সাম হবে আমি টপে থাকবো। এরপর তারা সেই লাইব্রেরিতে যায় আর দেখে ন্যাশনাল একাডেমির লাইব্রেরি কয়েক বছর ধরে শুনশান হয়ে পড়ে আছে। ট্যাঙ্ক 36 বলে, তোমার ভাগ্য ভালো, লাইব্রেরিটা এখনো একদম ঠিকঠাকই আছে, কোনো অংশ ভাঙেনি। তোমার কাল্টিভেশন শুরু করতে হলে আগে এই লাইব্রেরি খুলতে হবে। কিন্তু তারা দেখতে পায় লাইব্রেরিতে অনেক বড় একটা তালা লাগানো, আর সেটা খুলতে হলে চাবি দরকার। সেই চাবির জন্য চ্যানশ্যাং সাথে সাথে একজন পাভিলিয়ন মাস্টারের কাছে যায়, কিন্তু সেই মাস্টার বলে চাবি চাই, আগে বলো তুমি কোন একাডেমি থেকে এসেছো। তো চ্যানশ্যাং বলে, আমি ন্যাশনাল টিচিং একাডেমি থেকে এসেছি। এটা শুনে সেই মাস্টার অবাক হয়ে বলে, কি ন্যাশনাল একাডেমি? তুমি আসলে কোথা থেকে এসেছো? সে সাথে সাথে তার গার্ডদের বলে, একে একটু চিকিৎসা করো, আর বলে, এই স্ক্রল দেখুন, আমার কাছে সেই একাডেমির পারমিশন আছে, ডিভাইন মাস্টার নিজে আমাকে রেকমেন্ড করেছেন। এটা শুনেই সেখানে সবাই অবাক হয়ে যায়। তখন পাভিলিয়ন মাস্টার বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন, ওকে মারো। কিন্তু ডিভাইন মাস্টারের নাম শুনতেই তারা সবাই তার সেবায় লেগে যায়, তার হাত পা টিপে দিতে শুরু করে। চ্যানশ্যাং সেই স্ক্রল পাভিলিয়ন মাস্টারকে দেয়। তো পাভিলিয়ন মাস্টার বলে, আমার এখনো সন্দেহ হচ্ছে, ডিভাইন মাস্টারের সিল না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু স্ক্রল খুলতেই সে চমকে যায়, কারণ তাতে ডিভাইন মাস্টারের সিল লাগানো। এটা দেখে তার মাথা ঘুরে যায়। তো চ্যানশ্যাং বলে, তাহলে কি এখন আমাকে সেই লাইব্রেরির চাবি দেওয়া যাবে? পাভিলিয়ন মাস্টার বলে, চাবি কেন, তোমাকে তো এটার সাথে আরো অনেক কিছু নিয়ে যাওয়া উচিত। সে লাইব্রেরির চাবির সাথে স্ক্রিপচার আর আরো অনেক কিছু দিয়ে দেয়, এর সাথে ন্যাশনাল একাডেমির সিলও দিয়ে দেয়। পাভিলিয়ন মাস্টার আরো বলে, যেহেতু ন্যাশনাল একাডেমির তুমি একমাত্র মেম্বার, তাই তুমি সেই একাডেমির ডিন। আচ্ছা, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না ডিন মানে কি। ডিন মানে হচ্ছে লিডার। চ্যানশ্যাং এখন সেই একাডেমির লিডার। এখন তুমি এই একাডেমি যেভাবে চাও সেভাবে চালাতে পারো। এরপর দেখানো হয় চ্যানশ্যাং লাইব্রেরি খুলে ভিতরে ঢুকে। সে দেখে পুরো লাইব্রেরি ধুলোবালিতে ভরা, কিন্তু সেখানে অনেক বই আর অনেক জিনিসপত্রও ছড়িয়ে আছে। সে একটা বই তুলে নিয়ে পড়তে শুরু করে আর বলে, আমি 30,000 ডাও স্ক্রিপচার পড়েছি, কিন্তু এই ধরনের কোনো তথ্য সেখানে ছিল না। এই সব বইগুলো একদম অথেন্টিক আর নতুন। মনে হচ্ছে ন্যাশনাল একাডেমিতে আগে যারা ছিলেন তারা এই বইগুলো পড়ে তাদের ভাগ্য চমকাতেন। আর তখনই বাহির থেকে কিছু শব্দ আসে। অনেক লোক সেই একাডেমি ভিজিট করতে চাচ্ছিল, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না। চ্যানশ্যাং লাইব্রেরি পরিষ্কার করতে করতে বলে, আমি যদি এখানে 3 মাস কাটাই তাহলে আমি অনেক কিছুই শিখতে পারবো। এমন সময় পাভিলিয়ন মাস্টার তার সঙ্গীদের নিয়ে সেখানে এসে বলে, আপনি কি করতেছেন? আপনি তো এই একাডেমির ডিন, তাহলে আপনি কেন পরিষ্কার করতেছেন? আমাদের পরিষ্কার করতে দিন। কিন্তু চ্যানশ্যাং বলে, আমার পরিষ্কার করতে ভালো লাগে, তাই আমি নিজেই করব। এটা শুনে পাভিলিয়ন মাস্টার বলে, ঠিক আছে, তাহলে আমাদেরও পরিষ্কার করতে ভালো লাগে। এই বলে তারাও চ্যানশ্যাং এর সাথে সাথে লাইব্রেরি পরিষ্কার করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো লাইব্রেরি এমন ভাবে পরিষ্কার করে যে চারিদিকে চমকাতে শুরু করে। পাভিলিয়ন মাস্টার চ্যানশ্যাংকে বলতে থাকেন, ডিভাইন মাস্টার নিজে তোমাকে বেছে নিয়েছেন, মানে তুমি নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি কেউ, নিশ্চয়ই তোমার কাল্টিভেশন লেভেল এলিমিনেশন লেভেলের হবে। চ্যানশ্যাং বলে, না, আমি এলিমিনেশন লেভেলের না। পাভিলিয়ন মাস্টার বলে, ঠিক আছে, তাহলে তুমি অন্তত মিরো রিফাইনিং লেভেল পর্যন্ত তো আছো, তুমি নিশ্চয়ই কোনো এক্সট্রা অর্ডিনারি ওরিয়ার। তখন চ্যানশ্যাং বলে, না, আমি কাল্টিভেটর না। এটা শুনে মাস্টার অবাক হয়ে বলে, কি, কোনো কাল্টিভেটর না? এটা কিভাবে সম্ভব? ডিভাইন মাস্টারকে কেউ বোকা বানিয়েছে নাকি? কাল্টিভেশন ছাড়া তুমি এই লাইব্রেরির ডিন হয়ে গেলে? চ্যানশ্যাং বলে, আমি এখানে কাল্টিভেশন শুরু করতে এসেছি। এই বলে সে একটা বই দেখিয়ে বলে, এটা আমি পড়তে যাচ্ছি। এরপর সিন শিফট হয়। এর পরের সিনে দেখা যায় পাভিলিয়ন মাস্টার আরেকজন মাস্টারের কাছে গিয়ে বলেন, এটা কিভাবে সম্ভব? গ্রেড মাস্টার এরকম করলেন কেন? সে একজন সাধারণ ছেলে, তার কোনো কাল্টিভেশন লেভেল নেই, স্পিরিচুয়াল সেন্সও নেই, আর সে এসেই ন্যাশনাল একাডেমির ডিন হয়ে গেল। কিন্তু সেই পুরনো মাস্টার বলেন, একটু ধৈর্য ধরো। পাভিলিয়ন মাস্টার এটা শুনে রাগে পাগলের মতো হয়ে যায়, আর সে কিছুই বুঝতে পারে না। পুরনো মাস্টার একদম রিল্যাক্স হয়ে ফুল কাটতে কাটতে বলেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। পাভিলিয়ন মাস্টার আর অপেক্ষা করতে না পেরে একটা ফুল ছিঁড়ে মুখে দিয়ে বলেন, এবার বলুন আপনি কি চান? তো পুরনো মাস্টার বলে, এটা তুমি খেলে, তাহলে এখন তুমি এটাকে গিলে দেখাও। তখন পাভিলিয়ন মাস্টার বলে, মানে এটা কি আমি হজম করতে পারবো না? তিনি মুখে আঙুল দিয়ে সেই ফুল বের করার চেষ্টা করে, কিন্তু বের হয় না। তো পুরনো মাস্টার বলেন, কিছু ফুল দেরিতে ফুটে, কিন্তু তাদের সুবাস এমন হয় যে বাকি সব ফুলের থেকে একদম আলাদা, একেবারে অসাধারণ, আর অন্য কোনো ফুলের সাথে তাদের কোনো তুলনা হয় না। আজকের রাতটা একটু আলাদা হবে। আজ
আজ রাতে আমার সাথে থাকো আর আকাশের দিকে তাকাও। এটা বলার পর সিন শিফট হয়। এর পরের সিনে আবারও চ্যানশ্যাংকে দেখানো হয় সে লাইব্রেরি থেকে কিছু বই বের করে নিয়ে বাহিরে আসে। বই সামনে খুলে রেখে সে ওয়াইন পান করে বলে, শিনিং এর তুলনায় ক্যাপিটাল সিটিও অনেক ভালো। আর ওয়াইন পান করবে সেটা কতটা দূরে, আর ডেস্টিনি কি? আমার ভেতরে যত বেশি স্পিরিচুয়াল সেন্স থাকবে আমার স্টার পর্যন্ত পৌঁছানো তত সহজ হবে। মাস্টার আমাকে সবসময় শুধু বই পড়তে বলেছেন, কাল্টিভেশন কখনোই শিখায়নি। গত 10 বছরে আমি শুধু 3000 ডাও স্ক্রিপচার পড়েছি যাতে আমার স্পিরিটকে গ্যাদার করতে পারি আর আমার স্পিরিচুয়াল সেন্স আরো বেশি কনডেন্স করতে পারি। এরপর দেখানো হয় সে তার স্পিরিচুয়াল সেন্স দিয়ে তার স্পিরিটকে বডি থেকে বের করে দেয়। তারপর স্পিরিট সরাসরি আকাশে উঠে যায় আর মেঘের উপরে গিয়ে থামে। তারপর দেখানো হয় তার বডিতে প্রচুর এনার্জি অ্যাবজর্ব হতে শুরু করে। এনার্জি নিজে থেকেই তার বডির ভেতরে যাচ্ছিল। তারপর তার স্পিরিচুয়াল সেলস অ্যাক্টিভেট হতেই সে দেখতে পায় তার চারিপাশের দৃশ্য একদম বদলে গেছে। সামনে স্টার সি, সেটা দেখে সে খুব খুশি হয়ে বলে, এই স্টার সি দেখতে কত সুন্দর। ডিভাইন ডাও স্ক্রিপচারে যে ডিভাইন সির কথা পড়েছিলাম এটা তার চেয়েও অনেক গুণ বেশি সুন্দর। এখন আমাকে এই স্টার সির ভিতরে আমার ডেস্টিনি স্টার খুঁজতে হবে। সে আবারও ফোকাস করে খুঁজতে শুরু করে আর দূরে একটা স্পিরিচুয়াল বডি দেখতে পায়। সেটা ভালো করে দেখার পর সে বুঝতে পারে যে আসলে এটাই তার ডেস্টিনি। সেই ডেস্টিনি স্টার অনেক বেশি চমকাচ্ছিল, তার আলো অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। তো পাভিলিয়ন মাস্টার ওই স্টার দেখে বলে, অবশ্যই সেই ছোট মাস্টার তার ডেস্টিনি দেখতে পেয়েছে। আমার জীবনে এই প্রথম কারো ডেস্টিনি স্টারকে এত চমকাতে দেখতেছি। তিনি সেই ন্যাশনাল একাডেমির দিকে তাকিয়ে বলেন, মানে সেই ইয়াং মাস্টার এখন এখানেই আছে? তো পুরনো মাস্টার বলেন, হ্যাঁ এই সেই ছেলে। সেখান থেকে কয়েক হাজার মাইল দূরে চ্যানশ্যাং এর মাস্টারও সেই আলো দেখতে পাচ্ছিলেন। তার ব্রাদার মাস্টারকে বলতেছিল, এই আলো কেমন যেন চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে এটা ব্রাদার চ্যানশ্যাং এর অরা। মাস্টার বলেন, চ্যানশ্যাং এর ডেস্টিনি অনেক দূরে কিন্তু তার ডেস্টিনি স্টার অনেক বেশি পাওয়ারফুল। যদি সে সেখানে পৌঁছাতে চায় তাহলে তাকে স্টার সিতে লাইফ এন্ড ডেথ গ্রেড ক্রস করতে হবে। দেখানো হয় চ্যানশ্যাং তার ডেস্টিনির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ সে একটা ব্যারিয়ারের সাথে ধাক্কা খায়। সে অবাক হয়ে ভাবে, এখানে এত বড় বিশাল একটা দেওয়ালের মতো, এটা কি? সে দেখতে পায় সেখানে একটা বিশাল শিল্ড তৈরি হয়ে আছে যা তাকে ডেস্টিনি স্টারের দিকে যেতে দিচ্ছে না। কিন্তু তার স্পিরিচুয়াল সেন্স তাকে বলতেছিল এই ব্যারিয়ারের ভেতর দিয়ে যেতে হবে। যেই সে সেই ব্যারিয়ার টাচ করে তার স্পিরিচুয়াল সেন্স সাথে সাথে শিল্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। চ্যানশ্যাং ভাবে, আমি যদি এই শিল্ড টাচ করি আর এতে এনার্জি লাগাই তাহলে এটা আমার সব স্পিরিচুয়াল এনার্জি টেনে নিবে, এর ফলে আমার মৃত্যুও হতে পারে। যদি আমার কাছে যথেষ্ট স্পিরিচুয়াল সেন্স না থাকে তাহলে আমি এই ব্যারিয়ার ভাঙতে পারবো না আর আমার কাল্টিভেশন এখানেই থেমে যাবে। আমি এর আগে কখনো এই গেটের কথা শুনিনি, এটা এখানে কেন এসেছে? কিন্তু আমাকে আমার ভাগ্য বদলাতেই হবে, এটা তার প্রথম স্টেপ, এখানে হার মানা যাবে না। এই বলে সে হাত দিয়ে শিল্ডে টাচ করে। শিল্ডটা অনেক বেশি স্ট্রং। তখন সে 2 হাত দিয়ে পুশ করে আর তার স্পিরিচুয়াল সেন্স খুব দ্রুত কনজিউম হতে শুরু করে। সে আরো জোর লাগায় আর বলে, আমার সোল যত দুর্বল হবে আমার স্পিরিচুয়াল সেন্সও শেষ হতে থাকবে। দূরে দাঁড়িয়ে তার মাস্টার আর ব্রাদার দেখতেছিলেন যে চ্যানশ্যাং তার ডেস্টিনির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার এনার্জি কমে যাচ্ছে। চ্যানশ্যাং লাগাতার এনার্জি ব্যবহার করতে থাকে। একটা সময় আসে যখন সে এনার্জি অনেক বেশি ব্যবহার করে ফেলায়, শিল্ড না ভেঙে পেছনে হেঁটে নিচে পড়তে থাকে। তার এনার্জি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, সে আর সেটা ভাঙার মতো অবস্থায় ছিল না। সে তখন মনে মনে বলে, আমি কি ভুল পথ বেছে নিয়েছি? কিন্তু তখন তার মাস্টারকে সে তার মাইন্ডে দেখতে পায়। পুরনো স্মৃতি ভেসে আসে। মাস্টার তাকে বলেছিলেন, কাল্টিভেশন শুরু করতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার পেছনে ফেরার কোনো রাস্তা নেই। যখন তুমি জানবে যে তোমার হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে আর তোমাকে একটা স্থির জীবন পেতে হবে আর সেই জীবন মাত্র কয়েক কদম দূরে, তখন তুমি তার জন্য তোমার পুরো শক্তি লাগিয়ে দিবে। মাস্টার আর ব্রাদার দেখলেন সেই ডেস্টিনি ধীরে ধীরে লাইন হয়ে আসছে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আলো নিভে যায়। তারা ভাবলেন চ্যানশ্যাং ফেল হয়ে গেছে। পাভিলিয়ন মাস্টারও ঘাবড়ে গিয়ে বলেন, এটা কি হলো? সে কি ফেল করলো? কিন্তু পুরনো মাস্টার বলেন, একটু ধৈর্য ধরো, কিছু ফুল দেরিতে ফুটে। চ্যানশ্যাং তখনও হুঁশে ছিল। সে বলে, এই জীবন আমি চাই না, আমি এভাবে বাঁচতে চাই না। আমি এমন ভাবে জীবন কাটাবো যাতে কাউকে আফসোস না করতে হয়। আমি বাঁচতে চাই এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য। আমি বাঁচতে চাই আমার ওয়াদা পূরণ করার জন্য। আমি কারোর সাথে প্রতারণা করতে চাই না। তার মনে পড়ে যায় সুই ইউরংকে দেওয়া প্রতিশ্রুতির কথা যে সে ক্যাপিটালে আসবে আর তার সাথে দেখা করবে। এই কথাগুলো বলার সাথে সাথে তার মধ্যে একটা নতুন প্রাণ আসতে শুরু করে। তখন দেখা যায় তার ডেস্টিনি স্টারও তাকে সাহায্য করতেছে। সে সেই ফরমেশনের দিকে তাকিয়ে বলে, আমি বাঁচবো, আমার মন যেভাবে চায় ঠিক সেভাবেই আমি বাঁচবো। এই কথা বলেই সে সেই ফরমেশনকে তার এনার্জি দিয়ে পুরোপুরি ভাবে টুকরো টুকরো করে ফেলে। তারপর দেখানো হয় মাটি থেকে প্রচুর
এনার্জি বেরিয়ে সরাসরি আকাশ পর্যন্ত চলে যায়। সবাই বুঝে যায় সে ফাইনালি সফল হয়েছে। কেউ আগে কখনো কোনো স্টার এভাবে জ্বলতে দেখেনি। তারা জীবনে প্রথমবার এত পাওয়ারফুল ডেস্টিনি স্টার দেখতেছে। এল্ডাররাও বুঝে গেলেন এই ছেলের মধ্যে সত্যি কোনো বিশেষ পটেনশিয়াল আছে। কিন্তু পুরনো মাস্টার বলে এই ফুল তো সবেমাত্র ফুটলো, এখনো অনেক কিছুই দেখার বাকি। আর সু ইউরংকে দেখানো হয় সে একটা দূরে পাহাড়ের উপর বসে আছে, আর সে সেই ডেস্টিনি স্টারকে দেখে বলে জানি না এটা কার ডেস্টিনি, কিন্তু এটা অনেক এক্সট্রা অর্ডিনারি। কেউ বিশ্বাসই করতে পারতেছিল না যে যেই ছেলেটাকে তারা একেবারে ইউজলেস মনে করেছিল সে এত সহজেই সে তার ডেস্টিনি স্টার অর্জন করে ফেলেছে। আর তার আলো এত বেশি ছিল যে পুরো ক্যাপিটাল থেকে সেই স্টার পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই ডেস্টিনি স্টার নিচে নামতে নামতে সরাসরি ন্যাশনাল একাডেমির উপরে এসে থামে। সেখানে একটা ছোট মেয়ে বসেছিল, সেও দেখে বলে এই ডেস্টিনি স্টার যার সে সত্যি অসাধারণ। চ্যানশ্যাং তার ডেস্টিনি স্টারকে তার বডির ভেতরে অ্যাবজর্ব করতে শুরু করে। সেই পুরো এনার্জি তার বডির ভেতরে মেরিডিয়ান্স এর মধ্যে অ্যাবজর্ব হতে থাকে। বলা হয় সে তার ডেস্টিনি স্টার অ্যাওয়েকেনিং কমপ্লিট করে ফেলেছে। এর ফলে তার মধ্যে কিছু অ্যাবিলিটি এসে গেছে যার কারণে সে এখন থেকে অনেক বড় বড় রোগ থেকেও সহজেই বেঁচে যাবে। এছাড়াও তার ভেতরে এত স্ট্রেংথ এসে গেছে যে সে ভারী ভারী জিনিসও সহজেই তুলতে পারবে। আর ফার্স্ট স্টেপে তার সোল টেম্পারিং ও কমপ্লিট হয়ে যায়। তার ফার্স্ট স্টেজ কমপ্লিট হওয়ার সাথে সাথে তার বডি থেকে অনেক বেশি সুগন্ধি বের হতে লাগে। সেখানে বসে থাকা একটা মেয়ে, তার নাম লুইলু, সেই সুগন্ধে অনেক খুশি হয়ে বলে এই সুগন্ধ কত সুন্দর বলেই সে উপরে উঠতে থাকে। সেখানে থাকা গার্ডরা তাকে খুঁজতে শুরু করে আর বলে ও গেল কোথায়। মেয়েটা বলে এত পাওয়ারফুল ডেস্টিনি স্টার সহ একটা ছেলে এখানে আছে, হয়তো সে আমার রোগের কথা জানতে পারবে আর ঠিক করে দিতে পারবে। আর এইদিকে নিচে থাকা গার্ডরা বলে প্লিজ প্রিন্সেস নিচে নেমে আসুন, পড়ে যাবেন। হঠাৎ মেয়েটা ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে লাগে। এটা দেখে সবাই নিচে গিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তার ব্যালেন্স ঠিক করে নেয় আর চ্যানশ্যাং এর সাথে দেখা করতে যেতে যেতে বলে আশা করি একটু ছোটখাটো ঝামেলার পরেই তাকে আমার সাথে নিয়ে আসতে পারবো। এই বলে সে একটা ছোট জেড কয়েন ছুড়ে দেয় আর সেখান থেকে গায়েব হয়ে যায়। আর নিচে থাকা গার্ডরা চিৎকার করতে শুরু করে কারণ ছোট প্রিন্সেস এখান থেকে গায়েব হয়ে গেছে। কেউ তাড়াতাড়ি গিয়ে মাস্টারকে খবর দাও। মেয়েটার বাবাও সেখানে এসে বলেন আমি গিয়ে খুঁজতেছি, তোমরা বাকিদের জানাও। আর এদিকে দেখানো হয় মেয়েটা ন্যাশনাল একাডেমিতে এসে বলে এটা তো একদম পাশেই, ভাবিনি এত পাওয়ারফুল কোনো কাল্টিভেটর আমাদের এত কাছে থাকবে। কিন্তু যখন সে সেই ছেলেটাকে দেখতে পায় তার দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ তার পা একটা ফরমেশনের উপরে পড়ে আর সে সেটার ভেতরে লক হয়ে যায়। চারিদিকে তাকিয়ে দেখতে পায় সে একটা ফরমেশনের মধ্যে ট্র্যাপ হয়ে গেছে। আর তখনই একজনের কণ্ঠ শোনা যায়, সে বলে তুমি শেষমেশ ধরা পড়েই গেলে, আমি অনেকদিন থেকেই অপেক্ষা করতেছিলাম, আজ তুমি একা, আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এটা বলার পর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার থেকে মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।